অর্জুন শ্যাম বিরোধে এবার কুণাল ঘোষ। কুণাল অর্জুনকে সবক শেখালেন নাকি ধমকালেন যে আগে নিজের এলাকা সামলান, দলের ব্যাপার দলকে বুঝতে দিন। আর এবার অন্য কেউ নয়, দলের নেতার হাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা খোদ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আর এদিকে ভোটের আগে ফের বিজেপির হাতিয়ার সিএ তাস। ভোট ঘোষণার আগেই ধারা লাঘুর জল্পনা, বাংলায় কোনো মতেই হবে না, পাল্টা হুঙ্কার তৃণমূলের। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, আলোচনা করব, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো আজকের যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। ছক ভাঙা ছটায় দেখুন, সোমনাথ অর্জুন সংঘাতে এবার কুণালের এন্ট্রি। সোমনাথের পাশে দাঁড়িয়ে অর্জুনকে হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। বললেন যে দলের নেতা নেত্রীর হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দলেরই নেতা নেত্রীর হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জনের বিরুদ্ধে পাল্টা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ পঞ্চায়েত সদস্যের। নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই সুদীপকে ফের তাপসবাণ, কটাক্ষ বিরোধীদের। লোকসভা ভোটের আগে ফের সিএ সংঘাত। সিএ সংঘাত একেবারে তুঙ্গে। শ্যামের সঙ্গে সংঘাতের আবহে কুণালের নিশানায় অর্জুন। আগে নিজের এলাকা সামলান, দলের ব্যাপার দলকে বুঝতে দিন, আগে প্রায়শ্চিত্ত করুন, বেশি কথা বলতে যাবেন না। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন দেখুন। মানে হঠাৎ অর্জুন বাবু কি বলছেন, কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে, এগুলোর নাম এগুলো যদি না জেনে অর্জুন সিং এই ধরনের কথাবার্তা বলতে যান, তাহলে আগে উনি নিজের এলাকাটা সামলান, দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন। যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরদ ছিল না, তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন, প্রায়শ্চিত্ত করুন, তার বেশি কথা বলতে যাবেন না। অর্জুন সিং এর যে মন্তব্যের প্রেক্ষিতে আজকে কুণাল ঘোষ অর্জুন সিংকে নিজের এখতিয়ার বুঝিয়ে দিলেন। কি বলেছিলেন অর্জুন সিং দেখুন এবার। ওখানে রাজ পান্ডে বলে একটা ক্রিমিনাল আছে যে জুয়া খেলায়, হিরোইন বিক্রি করে, তাকে জুয়া খেলার মধ্যে ও গুলি খেয়েছিল। সেই কেসে ওকে ট্যাগ করে আজকে সুন অ্যারেস্ট করেছে। পিসিতে এতদিন নিল, আজকে আদালতে পেশ করার সময় বিকি যাদব কেসে কি পেয়েছে সেটা আদালতকে পুলিশ জানাতে পারলো না, উল্টে অন্য কেসে তাকে আজকে ট্যাগ করে সুন অ্যারেস্ট দেখানো, এটাকে কি বলবেন? মানে একটা পলিটিক্যাল ঘরের ছেলেকে এইভাবে বারবার পিসি টেনে দিচ্ছে, তার মধ্যে তার ইন্টেনশনটা কি হতে পারে এটা নিশ্চয়ই আদালত বুঝবে। আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। আমাকে যেদিন আমার এগেনস্টেও 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল্ড লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে। আমাদের নেত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে কি এদের তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ হয়ে। নবীন প্রবীণ দ্বন্দ্বে যখন তোলপাড় গোটা রাজ্য, তৃণমূলের অন্দরে কি চলছে সেই সময় শ্যাম আর অর্জুন সংঘাতে একেবারে কুণাল ঘোষের এন্ট্রি। কুণাল ঘোষ একেবারে বুঝিয়ে দিচ্ছেন, এখতিয়ার বলে দিচ্ছেন যে দলকে বুঝতে দিন, আগে প্রায়শ্চিত্ত করুন, বেশি কথা বলতে যাবেন না। আমি এই জায়গায় সুদীপের কাছে আসবো। সুদীপ, বারবার তোমরা এক কথা বলছো যে ভোটের আগে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এ তো শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। আমি প্রথমেই বলি, ঠিক ভুল হওয়ার কিছু নেই। দল বড়, দলের ভেতর দলের অনেক সদস্য, অনেক এমএলএ, অনেক এমপি, সেখানে দুটো চারটে মতানৈক্য থাকতেই পারে, মতান্তর থাকতেই পারে, কিন্তু মনান্তর হয়নি কারোর। এবং এই ব্যাপারে এই দ্বন্দ্বের যে বিষয়টা, এখানে দ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শক্তিশালী সেনাপতি, এবং এই যে দ্বন্দ্বের একটা গন্ধ ছড়ানো হচ্ছে, আমার মনে হয় এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, এবং এটা সবটাই বিরোধীরা করছে। তার কারণ এরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ এই লড়াইটাকে যখন লিড করবেন, 2021-এ যে ছবি দেখা গেছিল, 2024-এ কিন্তু সেই ছবি অনুযায়ী বিজেপি ঝড়ের মতো উড়ে যেতে পারে। সুতরাং আগে থেকে একটা গন্ডগোল লাগিয়ে দাও, আগে থেকে মানুষকে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। গন্ডগোলটা কে লাগাচ্ছে? গন্ডগোল লাগানোর চেষ্টা করা হচ্ছে, এটা বারবার বিজেপির পক্ষ থেকে এটা
বলে বলে দলের কর্মীদের মধ্যে যাতে একটা বিভ্রান্তি তৈরি হয়, মানে তোমাদের দলের মধ্যে কোনো সমস্যা নেই বলছো? বাইরের দল, মানে আমি বাইরের দল বলতে বলতে আমি বিরোধীদের কথা বলছি, বিরোধীরা তোমাদের দলের বিরোধ লাগাচ্ছে। অবশ্যই, মানে তার কারণ এটা করে তৃণমূল কংগ্রেসকে এই ইউনিটি যদি ভাঙা যায়, কিন্তু এই ইউনিটি ভাঙা যাবে না। 2024 সালে পোস্ট করেছে যে কেউ কলকাঠি নাড়ছে, তো কলকাঠিটা কে নাড়ছে? কলকাঠিটা বিজেপির কিছু নেতা এবং মিডিয়ার একাংশ, যারা শুধু সকাল থেকেই দ্বন্দ্বের দুর্গন্ধ আমি এখানে একটু স্পষ্ট করি, দ্বন্দ্ব আমি বুঝলাম না। না সুদীপ, তাপস রায় এক কথা বলছেন, কুণাল ঘোষ এক কথা বলছেন, সৌগত রায় এক কথা বলছেন, তুমি বলছো দলের দ্বন্দ্ব নেই, একজন বলছে দলের ভেতরে দ্বন্দ্ব আছে, সব দলেই দ্বন্দ্ব আছে, থাকতেই পারে। এইখানে মিডিয়ার ভূমিকাটা কোথায়? যা যা হচ্ছে পরপর মিডিয়া সেটাই তুলে ধরছে। না আমি বলছি যে বেশ কিছু মিডিয়ার সহযোগিতায় এই জিনিসটা নিয়ে খবর হচ্ছে, এবং এটা নির্বাচনের আগে আমরা তো কথা বলবো 2014 সাল থেকে যে সরকারটা এতগুলো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কি করেনি কি করেছে সেটা নিয়ে আলোচনা করবার জন্য। সেখানে এই টপিকটাকে সামনে নিয়ে এসে আমি তো বলছি উন্নয়নের সুগন্ধকে ঢাকবার জন্য দ্বন্দ্বের দুর্গন্ধ সেনাপতি ছাড়া যুদ্ধ জয় সম্ভব নয়, এটা কে বলছেন? তোমাদেরই দলের নেতা তো বলছেন, রিজু পোস্ট করেছে। কিন্তু আমি বলছি সে কথা তো ঠিক, সেনাপতি ছাড়া যুদ্ধ করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রসঙ্গটা আসছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে দাঁড়ালে কি হয় সেটা 2021-এর নির্বাচনে বাংলা দেখেছে। একটা কথা একটু স্পষ্ট করো তো, মনোরঞ্জন ব্যাপারী, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, সৌগত রায়, কুণাল ঘোষ, এরা কোন দলের? না আমি বলছি মনোরঞ্জন ব্যাপারী যেটা বলেছেন, ফেসবুকটা কথা বলবার জায়গা নয়। কিন্তু আমরা এটা অর্জুন শ্যাম সংঘাতের বিষয়ে একটু আমাদের মাথায় রাখতে হবে। সুব্রত বক্সী এই ওনাদের দুজনের সমস্যা মেটানোর চেষ্টার ব্যাপারে এগিয়ে এসেছিলেন, একেবারে ডেকে অর্জুনকে তুলে নিয়েছিলেন গাড়িতে, কিন্তু সেই বৈঠকে সোমনাথ শ্যাম আসেননি। আমি কি পার্টিতে ক্যাডার থাকবে তাদের সমস্যা থাকতে পারে, যাদের ক্যাডারই নেই তাদের সমস্যা হবে কি করে? কে দেখুন, এটা হচ্ছে একদিকে আমি অন্তত স্বীকার করব যে সুদীপ এতগুলো মিথ্যের মধ্যেও বা অসত্যের মধ্যে একটা সত্য কথা বলেছেন, যে এটা হচ্ছে মুখ ঘুরিয়ে দেওয়ার একটা চালাকি। একদমই ঠিক কথাই। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দেশ অগ্রগতি হচ্ছে, বা যেখানে আমরা দেখতে পাচ্ছি 550 বছরের ভারতের ইতিহাসে সেই মানুষের সেই আবেগকে মান্যতা দিয়ে 550 বছর বাদে রাম মন্দির, সেখানে রামলালা তিনি বিরাজমান হবেন, এইসবের মধ্যে আমরা রাজ্যে কি নিয়ে আলোচনা করছি? না তৃণমূলে কে নবীন, কে প্রবীণ, কে সেনাপতি, কে দ্বারপাল, আমরা এসব নিয়ে আলোচনা করছি। কেন? কারণ এরা এটাকে ইচ্ছে করে তৈরি করে রেখেছে যে এরা শাসকের আসনেও এরা বসছে, আবার বিরোধীর আসনেও এরা বসছে। এরা হচ্ছে গুড কপ ব্যাড কপ খেলছে। এখানে একবার মনোরঞ্জন ব্যাপারী একরকম কথা বলছেন, তো অন্যদিকে সোমনাথ করে বলছি যে এটা তো তোমাদের চিত্রনাট্য। রাজ্য বিজেপি দফতরে পুরো চিত্রনাট্যটা তৈরি হচ্ছে। তৃণমূলের এই যে দলের অন্তর্দ্বন্দ্ব যে সামনে আসে, এটা কংগ্রেস বলছে, এটা কংগ্রেস বলছে, অধীর রঞ্জন চৌধুরী বলছে। তৃণমূলের বাঘা নেতারা, না দেখুন, অধীর চৌধুরী তিনি তো পশ্চিমবঙ্গে একরকম কথা বলেন, তিনি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতা করেন, আবার দিল্লিতে গিয়ে তিনি তৃণমূলেরকে স্বাভাবিক নিজের ওই বহরমপুর সিটটুকু বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে তাকে আঁতাত গড়তে হয়। তো অধীর চৌধুরী বা কংগ্রেসকে এই রাজ্যে কেউ সিরিয়াসলি নেয় না। প্রধান বিরোধী দল আমরাই, ভারতীয় জনতা পার্টি। আমি শেষ করিনি পাপিয়া, 5 সেকেন্ড সময় নেব। আর কিন্তু আমার সব থেকে মজা লাগলো যেখানে মূল্যায়ন কে করছেন, কুণাল ঘোষ, যিনি আড়াই থেকে 3.5 বছর জেল খেটে এসে সেই সময় তিনি তৃণমূলকে কি ভাষা বলেছিলেন বা তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কি ভাষা বলেছিলেন, তিনি আবার আরেকজনকে বলছেন। মানে আমার মনে হয় চালুনি বলে সূচকে দেখ, এখানে আবার সূচও বলছে চালুনিকে দেখ, এরকমই ব্যাপার। পার্থদার কাছে আসবো। পার্থদা, আপনারা কেন সন্দেহ প্রকাশ করছেন? কোথায় দেখছেন যে বিজেপির দপ্তরে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, যে স্ক্রিপ্টে তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব চলছে? দেবাংশুর পোস্টটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়া, একদম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ছবি দিয়ে তিনি বলছেন যে যতই নাড়ো কলকাঠি এই জুটি ভাঙা যাবে না। হ্যাঁ, সবাই সব কিছু দেখছে। দেখুন, গতকালও আমি এই অনুষ্ঠানে এসেছিলাম এবং গতকাল আপনি আমাকে ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করেছিলেন, আমি একটা উত্তর দিয়েছিলাম
তবে আজকে একদম তৃণমূলের প্রতিনিধির মুখ থেকে যে কথাগুলো শুনলেন আমার মনে হয় খুব ভালো উত্তর পেয়ে গেছেন যে আমরা যেটা অভিযোগ করেছি যে বিজেপির চিত্রনাট্য ও তৃণমূলের প্রতিনিধিও কিন্তু একই কথা বললো যে বিজেপি এবং সেই সঙ্গে আপনাদেরও জড়িয়ে দিল। স্বাভাবিক একটা রাজনৈতিক দলের সঙ্গে যদি সেই সঙ্গে যদি কোনো মিডিয়া না থাকে তাহলে সেই চিত্রনাট্যটা হয় না। তো আমাদের অভিযোগটাই উনি বলে দিলেন, কেন আমরা যে অভিযোগ করেছিলাম যে যখন 9 ঘন্টা ধরে ইডি যখন প্রশ্ন বানে বিদ্ধ করেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বেরিয়ে এসে তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে একটিও কথা বলেননি, বেরিয়ে এসে হঠাৎ তিনি কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করলেন এবং তারপরেই তিনি তার দলেরও নানা রকম ব্যাপার নিয়ে তিনি প্রশ্ন ওঠাতে শুরু করলেন। গতকাল থেকে আমরা দেখছি যে একের বিরুদ্ধে একে বলে গেছে, তার মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা। সৌগত রায় বললেন আমরা শ্রমিক নই, আমরা ইন্টেলেকচুয়াল। আমি জানি না এই কথাটার কি মানে এইখানে। আজকে কুণাল ঘোষ বলছেন যে উনি তো বিজেপি ঘুরে এসছেন, তাহলে ওনার দলের প্রতি কী দায়বদ্ধতা, দল এমন মানুষকে নিল কেন? আর উনি তো দলের যিনি সর্বোচ্চ নেত্রী বলে যাকে মানেন তাকেই উনি বলেছেন যে সারদাতে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন তিনি, তারপরে তিনি তার সঙ্গে কি করে আবার রাজনীতি করছেন। দেখুন, আমি প্রথম বলি যে অর্জুন সিং বিজেপির এমপি, ওনাকে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের ফ্ল্যাগ দিয়ে তৃণমূলের ভাষায় যিনি তৃণমূলের সেনাপতি তিনি নিয়ে এসেছিলেন। 1 2 নম্বর, আজকের যিনি রাজ্যপাল তার যখন ওই হাতে খড়ি অনুষ্ঠানটা হলো না, সেদিন রাজভবনে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কানে কানে অর্জুন সিংকে কি বলছেন। এই মুখ্যমন্ত্রী 2019 সালের ভোটের পর বলেছিলেন অর্জুন সিং হচ্ছে সমাজবিরোধীদের পান্ডা গুরু, তার বিরুদ্ধে সমস্ত তদন্ত হবে। সেগুলো কোথায় গেল? সেই ভাষ্যগুলো আমরা পশ্চিমবাংলার মানুষ জানতে চাই। দেখুন, আমি প্রথমেই বলবো যে কংগ্রেস সিপিএম আমি দেখছি যাদের নিজেদের অস্তিত্ব প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে বেশি চিন্তিত। এই চিন্তার 1% যদি কংগ্রেস আর সিপিএম নিজেদের পার্টিকে নিয়ে করতো। সুদীপ, তুমি একটা কথা বলো, তুমি বলছো, কিন্তু আমি বলছি যে কুণাল ঘোষ তো বললেন যে আগে নিজের এলাকা সামলান, দলের ব্যাপার দলকে বুঝতে দিন, ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। না এই নিয়ে তো মিটিং ডাকা হয়েছিল, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ শ্যাম যাননি, অর্জুন সিং গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গেছে না বিষয় নয়, তোমরা বলছো যে মিডিয়া সরব হচ্ছে, মিডিয়া বলছে, কিন্তু বাইরে কারা আছে? না বাইরে কারা আছে? মিটিংটা যে আলাদা করে ডাকা হয়েছে, কবে কোথায় মিটিং ডাকা হয়েছে, কোথায় আমাকে দেখান তো যে এটা নিয়ে আলাদা করে মিটিং ডাকা হয়েছে। কারা বললো এটা নিয়ে মিটিং ডাকা হয়েছে? নৈহাটি উৎসবে যাচ্ছিলেন সুব্রত বক্সী, রাস্তায় দেখা হয়েছে অর্জুন সিং এর সাথে, সেখানে একটা বৈঠক ডেকে দেওয়া হলো। এই বৈঠক কারা ডাকলো, কিভাবে ডাকলো, কি কোন জায়গা থেকে কনভে হলো? সোমনাথ শ্যাম বলেছেন মিটিং ডাকা হয়েছিল, নাকি অর্জুন সিং বলেছেন মিটিং ডাকা হয়েছিল? প্রেসে সুব্রত বক্সী বলেছেন যে আমি অর্জুন সিং আর সোমনাথ শ্যামকে নিয়ে মিটিং ডেকেছিলাম। কারা ঠিক করলো এটা মিটিং ডেকেছে? সুদীপ, কোথাও একটা ভুল হচ্ছে, তুমি বোধহয় খবরগুলো খেয়াল করলে। সুব্রত বক্সী বলেছেন, শুনে নাও, অর্জুন সিং নিজে বলেছেন বৈঠক ডাকা হয়েছে, অর্জুন সিং নিজে বৈঠকে অপেক্ষা করেছিলেন, কিন্তু সোমনাথ শ্যাম আসেননি। দলের নেতৃত্ব বলছেন, তো দলের নেতারা বলছেন অর্জুন সিং দলের নয়। অবশ্যই অর্জুন সিং দলের কেউ না, অবশ্যই দলের রাজ্য সভাপতি, তাকে আমরা সবাই সম্মান করি। বিষয়টা হচ্ছে যে অর্জুন সিংকে নিয়ে কেয়াদি এতগুলো কথা বললো, আমি কিছু বলিনি, বললে কুণাল ঘোষকে নিয়ে বললে যে কুণাল ঘোষ এত কথা বলেছে। আরে শুভেন্দু অধিকারীও তো 2014 থেকে 19 পর্যন্ত নরেন্দ্র মোদীকে যা তা বলে গালাগাল করেছে, তাহলে শুভেন্দু অধিকারী আজকে কেন বিজেপির নেতা? এই প্রশ্নটা এর উত্তরটা বিজেপি দিতে পারবে? নিজের দলকে কনসলিডেট করুন, দরকার নাই দলের ক্যাডার শুভেন্দু অধিকারী কি এখন মোদির বিরুদ্ধে কথা বলছেন? শুভেন্দু অধিকারী কি এখন মোদির বিরুদ্ধে কথা বলছেন? না শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে বলতে একদিনে দল বদল করেছে। কুণাল ঘোষ দল বদল না, শুভেন্দু দল বদল। এবার প্রশ্নটা দেখো, আশঙ্কার জায়গাটা, উদ্বেগের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। সুদীপের অন্য সমস্যা হচ্ছে, সত্যি তো নেতারা
যেভাবে সুব্রতদা কেয়া প্লিজ, একের পর এক হেভিওয়েট নেতারা যেভাবে একে অপরকে আক্রমণ করছেন, সত্যি সুদীপের পক্ষে সামলানো সত্যি খুব মুশকিল হচ্ছে। কেননা আজকে খোদ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী যেভাবে আক্রমণ শানিয়েছেন হুগলির জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে, এবং শুধু আক্রমণ নয়, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি খুন হয়ে যেতে পারেন, দলের নেতার হাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খোদ বিধায়ক। কি বলেছেন তিনি দেখুন। দলের একাংশ যারা তৃণমূল দলের মধ্যে থেকে দলটাকে ওই কুড়ে কুড়ে খেয়ে দলটাকে শেষ করে দিচ্ছে, মাথার মধ্যে যেরকম ছাড় পোকা থাকে মাথাটাকে খেয়ে খেয়ে ঘা করে দেয়, এই লোকগুলো দলের আশ্রয় থেকে দলটার সর্বনাশ করছে। আমি এর বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আমি জুয়ার বোর্ডটা বন্ধ করতে গিয়ে দেখছি অরিজিতের জুয়ার বোর্ড, অরিজিৎ দাস খামারগাছির উপপ্রধান, দিদি বলেছে যে অবৈধ বালি খনন চলবে না। অরিজিৎ নিজে স্পটে যায় না, তার লোকজন আছে, তারা বালি তুলছে। আমি এই বালি কেন ধরেছি কেন? এর জন্য আমার উপরে ক্ষোভ। রেশন দুর্নীতি ধরেছি, সব জায়গায় এদের লোক, সব জায়গায়। তৃণমূলের অরিজিৎ দাস, তার স্ত্রী রুনা খাতুন, তো এরা হচ্ছে এই অন্যায়গুলো প্রশ্রয় দেয়। এখন এই রুনা খাতুন একটি স্কুলে মাত্র 2 জন বাংলা শিক্ষিকার পদ ছিল, একটি পদ প্রভাব খাটিয়ে তৈরি করেছে। রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে 2টো গাড়ি বাউন্সার, পিছনে 2টো গাড়ি বাউন্সার, একটা চায়ের দোকানে 2টো ছেলে চা খাচ্ছিল, নামলো, ওরা রুনা খাতুনের পায়ের নিচে বসতে রাজি হয়নি, ঘিরে ধরলো, চপ্পল খুলে ওখানে বেদম পেটালো তাদের। এই যে ফুলনদেবী মার্কা তার আচার আচরণ, মানুষ তারে ভয় পায়, কেউ কিছু বলতে পারে না। গাড়ি আমি যা ভাড়া নিয়েছিলাম গাড়ি, সে গাড়ি তুলিয়ে দিল। আমার সিকিউরিটি যে গার্ড ছিল ফোন করে কলকাতায়, তাকে তুলিয়ে দিল। আমরা পুলিশ অফিসারদেরকে জিজ্ঞেস করলাম যে তুলে নিলেন কেন, বলছে কিছু করার নেই, উপর থেকে, অনেক উপর থেকে অর্ডার এসছে। জেলার একজন নেত্রীর এত প্রভাব কি করে হয়? আপনি এমএলএ, তার পিছনে আরও কোনো বড় নেতা দাঁড়িয়ে আছে। যতক্ষণ নিরাকরণ না হবে, যতক্ষণ আমি নিরাপত্তার গ্যারেন্টি না পাবো, ততক্ষণ আমি একদম ভীষণভাবে ভুগছি। কেন ওই বলছি তো এদের কথা, যে বাউন্সাররা ঘরে সব কোমরে আর্মস নিয়ে এদের দিয়ে ভয় পাবো না। আপনি নিরাপত্তাহীনতার আশঙ্কাটা কোথায়? মানে আপনি যে যেতে পারছেন না, মানে কেন? তৃণমূল অন্য দলের হাতে কটা মরেছে, রোজ মরছে খবরের কাগজে, আপনারা টিভিতে রোজ দেখাচ্ছেন। যদি একটা গুলির তো অন্ধ হয়, চালিয়ে দিল কি করবেন আপনি? মানে আপাতত এখন বলাগড় যাবেন না, যতক্ষণ আমার সিকিউরিটি বাড়াতে হবে, পুরনো সিকিউরিটি ফেরত দিতে হবে, তারপরে আমি যাব, নাহলে আমি যাব না। অন্যায়কারী, দুষ্কৃতকারী, তাদের বিরুদ্ধে আমাদের দল কেন ব্যবস্থা নিচ্ছে না তদন্ত করে? দলের যে কাঠামো, নেতৃত্ব, তাদের কাছে তো অনবরত বলা হচ্ছে, অনবরত জানছে, মিডিয়ার মাধ্যমে জানছে। আমি খারাপ কিছু লিখলে সঙ্গে সঙ্গে ফোন আসছে, এটা লিখবেন না। তা আমি কেন লিখছি সেটা কেউ জিজ্ঞেস করছে না কেন? সেটা নিরাকরণ করার জন্য কেউ কোনো চেষ্টা করছে না কেন? কেন? কীভাবে বলতে হবে দলে, বাবা আমি এই বিপদে, এরম করতে হবে, বাবা আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও বাবা, এরম? নাকি দলটাকে শক্তিশালী করার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছে? আমাকে ব্যবহার করে দলটাকে শক্তিশালী করো, দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে দূরে রাখো, আমাকে কাজে লাগাও, আমাকে কাজ করতে দাও, আমি যে কাজগুলো করছি তাকে সমর্থন করো। সেটা তো বিধায়কই বলতে পারবেন, বিধায়ক কেন রেগে গেছেন। শুনুন, আমার এখানেই জন্ম, এখানেই আমার কর্মভূমি, এখানেই আমার বাপের বাড়ি, এখানেই আমার শ্বশুর বাড়ি, আমার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আমার জেনারেশন এখানে, আমরা এখানে থাকবো। কোনো বহিরাগত আমার ওপর কি রেগে গেলেন, কি করলেন, সেটা নিয়ে বলাগড়বাসী আমরা বিন্দুমাত্র চিন্তিত নয়, বিন্দুমাত্র ভাবছি না। হতে পারে ওনার অনৈতিক কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, সেটা ওনার সমস্যা হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু আমার নামে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। সৎসাহস যদি থাকে, উনি ফেসবুকে অনেক কিছুই পোস্ট করেছেন, অনেক কিছুই লেখেন, নাম করে লেখেন না, কারণ সৎসাহসের বড় অভাব আছে ওনার। আবার উনি লিখেছেন যে উনি 7 তারিখে লাইভ করবেন, লাইভে আসবেন, সেদিনকে বোমা ফাটাবেন, এই ফাটাবেন। যাই হোক, আমরা যুদ্ধক্ষেত্রে বোমা টোমা পরে এইসব শুনেছি, ওনার কাছে কি বোমা আছে সেটা উনিই বলতে পারবেন। তবে তাকে আমার বিধায়ককে রিকোয়েস্ট, অনুরোধ, ফেসবুক লাইভটা আপনি অন্ধকারে, আড়ালে, কলকাতায় লুকিয়ে কোনো জায়গা থেকে করবেন না তো? সৎসাহস আছে তো? বলাগড়ে আপনার নিজস্ব তৈরি কার্যালয়ে বসেই করবেন তো?
অপেক্ষায় থাকলাম ওই দিনটার জন্য। দলের নেতার হাতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন খোদ বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আমি সলিলদার কাছে আসব। সলিলদা, অন্য কেউ নয়, তিনি বলছেন গুলি খেয়ে যেতে পারি, নিরাপত্তা না পেলে আমি আর ওই এলাকায়, মানে নিজের এলাকায় তিনি ঢুকতে পারবেন না। আইন শৃঙ্খলা নিয়েই তো প্রশ্ন তুলে দিলেন। তাহলে সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষের আর কী হবে? দেখো, আমি সুদীপের কথা বলছি। আজকে ভাগ্যের কি পরিহাস দেখো, শেষকালে সুব্রত বক্সিরও সমালোচনা করছে যে উনি এরকম কিছু জানাননি। সুদীপ আজকে সুব্রত বক্সি যে সৃষ্টি জন্মের তৃণমূলের জন্মদিন থেকে যিনি সঙ্গে রয়েছেন, যার সততা কিন্তু এখনও মানুষের মনে, রাজ্যবাসীর মনে আছে এবং তারা বিশ্বাস করে। এবং এখন ও তার সম্পর্কে বলছে, আর বলছে মতান্তর হতে পারে, মনান্তর নয়। তাহলে কি এটা? তাহলে এটা কি? মনোরঞ্জন ব্যাপারী ওই যে কেন্দ্রের বিধায়ক, সে কেন্দ্রের জেলা পরিষদের সদস্য উনি যিনি আছেন, রুনা খাতুন, ওনাকে উনি বলছেন ফুলন দেবী, এবং ওনার স্বামী হচ্ছেন অরিজিৎ দাস, যে হচ্ছে মাফিয়া ডন, ওখানকার জুয়ার বোট চালায়, বালি চুরি করে, একদম পরিষ্কার। তুমি দেখো বালি চুরি করেন, সাট্টা করেন, যত রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং খালি তাই না, কি দেখে বলছেন সলিলদা এই কথাগুলো? কি দেখে বলছেন? কিসের ভিত্তিতে বলছেন? আবার বাইটটা দেবে, আবার বাইটটা দেবে। ওনার বাইটের ভিত্তিতে আপনি এটা বলছেন যে এটা পরিষ্কার? আমার বক্তব্যটা হয় কখনো? উনি জুয়া বোর্ড চালান এবং বালি চুরি করেন, সমস্ত কিছু বলেছে। আমি দেখেছি, আমি শুনেছি, এটা বালি এইখানে টেলিভিশনে এবিপি আনন্দের ইয়েতে শুনেছি আমি। সুতরাং তাকে, তার বিরুদ্ধে উনি সোচ্চার হয়েছেন। এবং যে জেলা পরিষদ সদস্য মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হয়ে তার কেন্দ্রে যিনি আছেন জেলা পরিষদ সদস্য, তাকে ফুলন দেবীর সঙ্গে তুলনা করছেন। মানে টোটাল দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গেছে যে আজকে মনোরঞ্জন ব্যাপারী তার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা প্রকাশ করছেন। এবং আমি বলছি, ওনার লাইফ কিন্তু ইজ রিয়েলি অ্যাট স্টেক। এবং ওনার মৃত্যু কিন্তু ওরকম গুলি করে বা খুন করে চুরি মেরে ওরকম হয়তো দেখো আত্মহত্যা হতে পারে, নাহলে নরমাল একদম যে আশঙ্কা প্রকাশ করেছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি কি বললেন, এবং রুনা খাতুন এবং তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তিনি, সেই সমস্ত অভিযোগ অবশ্যই আপনাদের সামনে। বিস্ফোরক ব্যাপারী মনোরঞ্জন ব্যাপারী বলছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, দলকে বলে কোনো লাভ হচ্ছে না, ছাড় পোকার মতো কিছু লোক দলটাকে শেষ করে দিচ্ছে। হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দাস, তারা নিশানায় মনোরঞ্জন ব্যাপারী। কে কি বলছেন, কার কি অভিযোগ, দেখুন পরপর। দলের একাংশ যারা তৃণমূল দলের মধ্যে থেকে দলটাকে ওই কুড়ে কুড়ে খেয়ে দলটাকে শেষ করে দিচ্ছে, মাথার মধ্যে যেরকম ছাড় পোকা থাকে মাথাটাকে খেয়ে খেয়ে ঘা করে দেয়, এই লোকগুলো দলের আশ্রয় থেকে দলটার সর্বনাশ করছে। আমি এর বিরুদ্ধে সোচ্চার রয়েছে। আমি জুয়ার বোর্ডটা বন্ধ করতে গিয়ে দেখছি অরিজিতের জুয়ার বোর্ড, অরিজিৎ দাস খামারগাছির উপপ্রধান, দিদি বলেছে যে অবৈধ বালি খনন চলবে না। অরিজিৎ নিজে স্পটে যায় না, তার লোকজন আছে, তারা বালি তুলছে। আমি এই বালি এখানে ধরেছি কেন? এর জন্য আমার উপরে ক্ষোভ। রেশন দুর্নীতি ধরেছি, সব জায়গায় এদের লোক, সব জায়গায় তৃণমূলের। নিজে এতটাই দুর্নীতির সাথে যুক্ত, সব থেকে আগে হচ্ছে পরিবার, তারপর হচ্ছে পার্টি। ও যেভাবে আমাদের পরিবারকে ব্যালাইন করার চেষ্টা করছে, তা আমরা কোনোভাবেই জেনে নেবো না। আমরা তো দলকে জানিয়েছি, জেলা নেতৃত্বকে জানিয়েছি, আমরা স্টেট নেতৃত্বকেও জানাচ্ছি, আমরা দরকার হলে ওনার এগেইনস্টে আইনত ব্যবস্থাও নেব। রুনা খাতুন একটি স্কুলে মাত্র 2জন বাংলা শিক্ষিকার পদ ছিল, একটি পদ প্রভাব খাটিয়ে তৈরি করেছে। কারণ আপনি নিয়ম নীতি কিছুই জানেন না, সবাইকেই নিজের মতোই ভাবেন, যে কি আর বলবো বলুন, ওপর দিকে থুতু ফেললে তো নিজের গায়ে এসে পড়ে। ফুলন দেবী মার্কা তার আচার আচরণ, মানুষ তারে ভয় পায়, কেউ কিছু বলতে পারে না। হতে পারে ওনার অনৈতিক কাজে আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি, সেটা ওনার সমস্যা হচ্ছে, সেই জন্য সমস্ত কিছু আমার নামে দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। গাড়ি আমি যা ভাড়া নিয়েছিলাম গাড়ি, সে গাড়ি তুলিয়ে দিল। আমার সিকিউরিটি যে গার্ড ছিল ফোন করে কলকাতায়, তাকে তুলিয়ে দিল। আমরা পুলিশ অফিসারদেরকে জিজ্ঞেস করলাম যে তুলে নিলেন কেন, বলছে কিছু করার নেই, উপর থেকে, অনেক উপর থেকে অর্ডার এসছে। জেলার একজন নেত্রীর এত প্রভাব কি করে হয়? আপনি এমএলএ,
তার পিছনে আরও কোনো বড় নেতা দাঁড়িয়ে আছে। যতক্ষণ নিরাকরণ না হবে, যতক্ষণ আমি নিরাপত্তার গ্যারেন্টি না পাবো, ততক্ষণ আমি একদম ভীষণভাবে ভুগছি। কেন আসতে পারবেন না, উনি কিসের ভয় পায় সেটা তো আমরা বলতে পারবো না। তাহলে খোঁজ নিয়ে দেখে নিন না, আমরা বাউন্সার নিয়ে ঘুরি না। শুধু অন্য কেউ নয়, তোমাদের দলের বিধায়ক তিনি বলছেন এবং তোমাদেরই দলের একাংশকে টার্গেট করছেন, একদম আক্রমণ করছেন, সরাসরি নিশানা করছেন। তিনি রেশন দুর্নীতি আটকেছেন, তিনি বালি চুরি আটকেছেন, তাই তার উপর এভাবে আক্রমণ নেমে আসছে, তাকে নিশানা করা হচ্ছে এবং তিনি খুন হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা করছেন। এবং আমরা জানি না তিনি কাকে বলতে চেয়েছেন, কিন্তু তিনি বলছেন কলকাতার বাবু তাকে কিভাবে বাঁচায় আমি দেখব। দেখুন, আমি প্রথমেই বলি, উনি বলছেন যে দলে কথা বলে লাভ হচ্ছে না। উনি যদি মনে করেন এবিপি আনন্দে এটা বলে লাভ হবে, সেটা কিন্তু ঠিক নয়। দলে কথা বলবার জায়গা আছে, নেত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, দলে জানিয়েছেন যে দল ধৃতরাষ্ট্রের মতো চোখ বুজে আছে। না, এই কথা এটা মিডিয়ায় বলার বিষয় নয়। উনি যদি মনে করেন যে মিডিয়ায় কথা বলে বিরোধী দলদেরকে এভাবে হাতে অস্ত্র তুলে দেবেন, এটা কিন্তু দল এটা অনুমোদন করে না। সামনে আসছে কেন দলে বিষয়টা মেটানো যাচ্ছে না কেন? তুমি তো বলছেন যে দলের সমস্ত নেতারা সবাই সব জানে, ধৃতরাষ্ট্রের মতো চোখ বন্ধ করে বসে আছে। না, দলের সব নেতারা সবাই সব, তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তৃণমূল কংগ্রেস যদি দুর্নীতিকে প্রশ্রয় দিত তাহলে আমরা তো পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতে পেরেছে। এইসব কথা আসে কোথা থেকে? এবং আমার বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য, দেখুন, যারা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস তাদেরকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না, এই কথা এক নয় লক্ষবার তৃণমূল কংগ্রেস বলেছে। কিন্তু আমি বলছি যে এই বিষয়গুলো মিডিয়াতে বলার বিষয় নয়। তার মানে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছেন এটা প্রমাণিত হয়ে গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, এরা, মানিক ভট্টাচার্য, এরা দুর্নীতি করেনি, এটা এখনো প্রমাণিত হয়নি, সেই জন্য তারা শপথে বহাল। তাই তো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে সবার বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নেবে। আর যে অভিযোগ করছে সে কাগজ মুড়ে টাকা নেওয়া নেতা, কাগজ মুড়ে টাকা নেওয়া নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে সবাই চোর। বারবার কেন এই কথা, না না, একটা কথা বলো, বারবার কেন এই কথা বলতে হচ্ছে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দলটা করি? কয়েকজন নেতা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করে, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করে। আপনারা যা বলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করেন। এই কথাটা বারবার বলে আমার নাম কেয়া হয়েছে, আগুন লাগাবেন না, আগুন আপনারা লাগাবেন না, এতে কোনো লাভ নেই। খুব ইন্টারেস্টিং যেটা বিষয় বা খুব বিস্ফোরক যে বিষয়টা পাপিয়া, সেটা হলো মনোরঞ্জন বাবু তিনটে কথা বললেন, চাকরি, বালি এবং রেশন। এবং এইগুলোতে যেহেতু এই দুর্নীতির সঙ্গে উনি অভিযোগ করছেন যে স্থানীয় তৃণমূল নেতা এবং তার স্বামী জড়িত, সেই কারণেই তিনি বারবার বলছেন যে আমার পার্টিতে জানিয়ে, দলে জানিয়ে লাভ হচ্ছে না। কারণ এই দল তো দুর্নীতিকেই পৃষ্ঠপোষক তাদেরকে দেয়, তাদেরকেই তো আশ্রয় দেয় যারা দুর্নীতিগ্রস্ত। তা না হলে চিন্তা করে দেখুন, চাকরি থেকে শুরু করে এই কয়লা থেকে শুরু করে গরু থেকে শুরু করে খাদ্য, এদের মাথায় যারা আছে, এই মানে মূল মাথাগুলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুভেন্দু অধিকারী কোথায়? পাঁচালী, শুভেন্দু অধিকারী, এরা কোন দল করত? দুর্নীতির অভিযোগ আপনারা করেছিলেন, তোমার দলে ছিল, তুমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিয়ে এখন বিজেপির পাশে বসে আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন মনোরঞ্জন ব্যাপারী, যে কলকাতা বলবে কে বলবে, কলকাতার বাবুর সহায়তায় সেখানে একটা পথ সৃষ্টি করে 17 সালে চাকরিতে যোগ দেয়। সে যে দীর্ঘ 4-5 বছর একজন শিক্ষিকা হয়ে একদিনও ডিউটি না করে কেমন করে মাইনে পেল, সেটাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমি জেনে নেব। মনোরঞ্জন ব্যাপারী বলছেন, কলকাতার বাবু বলে উল্লেখ করছেন। কাকে বলছো? আমরা তো সেটাই জানতে চাইছি, কে সে বাবু? আমাদের জানতে ইচ্ছা করে তো। আমি বলবো, আমি খালি 5 সেকেন্ড, সুব্রতদা 5 সেকেন্ড আপনি দেব। না সুব্রতদা 5 সেকেন্ড। একটা খুব আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছেন এই রুনা খাতুন, উনি বলেছেন বহিরাগত। পাপি, আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার বাড়ি কোথায়? আপনি খুব সাবধানে থাকবেন, আপনি পাড়ার মধ্যে থেকে বেরোলে আপনাকে বলবে বেপাড়া এলে আপনি বহিরাগত। পশ্চিমবঙ্গের মধ্যে যে সংকীর্ণতা চিন্তা করুন, পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে নির্বাচন বিচার হয় না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে প্রথম যে মনোরঞ্জন ব্যাপারী, উনি বিধায়ক, আমরা সবাই জানি, উনি অনেকগুলো কথা বললেন, আমি সব কথার মধ্যে যাব না। আমি একটা কথার মধ্যে যাচ্ছি যে উনি নিরাপত্তাহীনতা ভুগছেন। আসলে এই যে নিরাপত্তাহীনতার কথা উনি বলেছেন, এটা গোটা পশ্চিমবাংলার মানুষের আর্তির কথা ওনার গলা দিয়ে বেরিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের, তিনি একই সঙ্গে পুলিশ মন্ত্রী।
নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জনগণকে তার। উনি নিজের দলের এমএলএ নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে আমি দলের বিধায়ক নিরাপত্তা আমরা বুঝে নেব, আপনি সিপিএম এর নিরাপত্তা নিয়ে ভাবুন। আচ্ছা ঠিক আছে, সিপিএম কে নিরাপত্তা রাখার জন্য চেষ্টা করুন। আমি সিপিএম না, আমি পশ্চিম বাংলার মানুষের নিরাপত্তার কথা বলছি। অন্যায় করছি? তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, তার জন্য নিরাপত্তা দিতে পারছে না, তার জন্য তিনবারের মুখ্যমন্ত্রী সিপিএম শূন্য। তৃণমূলের এমএলএ স্টেট স্পন্সরড গণহত্যা করে একটা পার্টিকে বাংলা হয়েছে। সলিন্দা, সুদীপ বলছে নিরাপত্তা দিচ্ছে, কিন্তু সব থেকে বেশি তৃণমূলই বলে, তৃণমূলের নেতাকর্মীরা সব থেকে বেশি খুন হয়েছে পঞ্চায়েত ভোটে। না না, উনি তো এখন যেটা করছেন, উনি যে অভিযোগটা করছেন, উনি তৃণমূলেরই উপপ্রধান এবং তার জেলা পরিষদের সদস্য সম্পর্ক বলছে। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে, দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি আর তাদের পোস্টিং নিয়ে যে দুর্নীতি হয়েছে, এটা আজকে কিন্তু এস্টাবলিশ। দুটো পোস্ট ছিল, সেখানে ওনাকে চাকরি দেওয়া হয়েছে অনৈতিকভাবে এবং একটা এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে ওনাকে প্রোভাইড করা হয়েছে। সুতরাং এটা কিন্তু উনি বিধায়ক, একজন মাননীয় বিধায়ক, বিধানসভার বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক, শাসক দলের বিধায়ক, উনি বলছেন শিক্ষক নিয়োগ এবং পোস্টিং নিয়ে এখানে দুর্নীতি হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, উনি বলেছেন যে কলকাতার এক বাবু এসব করেছে। কলকাতার বাবু কে? যে শিক্ষক নিয়োগের জন্য যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট তৈরি করার জন্য, সেই কয়লা ভাইপো। পশ্চিম বাংলার মানুষ জানতে চায় কে কে কেমন সিটের থেকে হয়, কে তদন্তের অন্তর্ভুক্ত। আরে আমি তদন্তের রাজি, সবাই রাজি, জিজ্ঞাসাবাদ করুন, সেটা তো ইডি ঠিক করবে, সেটা তৃণমূল ঠিক করবে না, সেটা তৃণমূল ঠিক করবে না। ইডি আমাকে ডাকবে না। আপনি লিপসান বাউন্সে ছিলেন না, আপনার ওই মমতা ব্যানার্জি ছিল, না আপনার ওই ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি ছিল। আমি বলছি তো, আমি বলছি তো, তার মানে আপনি জানেন মমতা ব্যানার্জি ছিল, তৃণমূল কংগ্রেসকে যাওয়া ডেকে এটাই তো বলছি। আমি তো অল ইয়ার বলছি ভাই, চক্রবর্তীকে ইডি ঠিক করতে পারবে না, ডাকো না, ডাকো না। মনোরঞ্জন ব্যাপারী কিন্তু তার এই এত ক্ষোভ এবং আশঙ্কার মধ্যে আরেক জায়গায় অসন্তোষ প্রকাশ করেছেন যে তাকে বহিরাগত বলা হচ্ছে। বহিরাগত প্রসঙ্গ যখন এলো, আপনাদের সামনে রাখবো যে লোকসভা ভোটের আগেই সিএএ দেশ জুড়ে চালু হতে পারে। লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এমনটাই জানিয়েছেন। পিটিআইয়ের খবর আপনাদেরকে জানিয়ে রাখি, 2015 আগে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে। নাগরিকত্ব পাবেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান শরণার্থীরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে। সিএ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না। এইটা যারা বলছেন লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন, কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক, এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল, ফলে সিএ প্রয়োজন নেই, সিএ হবে না, মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন। পার্থদা, আবার একটা ভোট, আবার সিএ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিএ আইনটা চালু করতে গেলে তার রুল দরকার। একটা আইন চালু করতে গেলে তার রুল না হলে আইনটা চালু হবে না। আমরা গত 3 বছর ধরে দেখছি যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু সরকারকে সময় চেয়ে নিতে হচ্ছে, যেহেতু তারা এই রুলটা তৈরি করতে পারেনি। আজও অবধি এই রুল তৈরি করার যে কমিটি সেটা বসেছে, তারা কাজ করেছে, এমন কোনো প্রমাণ আমরা পাইনি। সিএ যে রুল সেটা তৈরি হয়ে রেডি হয়ে গেছে এমন কোনো আশ্বাস আমরা পাইনি, এমন কোনো প্রমাণও আমরা পাইনি। এবং আগামী দিনে কতদিন আর এই সংসদ বসবে, কবে সেটা পাস হবে, হয়ে সেটা আইন হবে, সেটা এই নির্বাচনের আগে হবে কিনা এ বিষয়ে অবশ্যই বড় প্রশ্নচিহ্ন রয়েছে এবং সম্ভবত না হবার চান্সই বেশি। এবং অবশ্যই নির্বাচনকে সামনে রেখে আবার কিছু মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষগুলো ভারতবর্ষে ভোট দিচ্ছে, এই মানুষের মধ্যে থেকে একজন মন্ত্রী হচ্ছে, তাদের সেখানে গিয়েই কিন্তু আবার বারবার বলা হচ্ছে যে তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে। আবার এই ভোটের মুখে এসে একটা এই কথা
কথাগুলো বলছে। আর আমি আগের প্রসঙ্গ টেনে জাস্ট আমি 10 সেকেন্ড বলছি, আমরা যে প্রশ্নগুলো করেছি যে রেশন দুর্নীতি, আজকে তৃণমূলের লোক বলছে রেশন দুর্নীতি হয়েছে, আমরা বলেছি বালি চুরি হয়েছে, তৃণমূলের লোক বলেছে হয়েছে, আমরা বলেছি শিক্ষকদের এতে চুরি হয়েছে, আজকে তিনিও বললেন। আমরা যেটা বলিনি আগে, আমরা যেটা বলিনি সেটা বললেন তৃণমূল জুয়ার বোর্ড চালায়, তৃণমূল জুয়ার বোর্ড চালায়, তৃণমূল জুয়ার বোর্ড চালায়, আমরা বলেন জুয়ার বোর্ড চালায়। আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসটা চুরি হয়ে গেছে, বিজেপি চুরি করেছে, আগে বাঁচান, তারপর তৃণমূলকে দেখবেন। কেউ বলেনি, তৃণমূলের লোক বলছেন, সেটা বলছেন জুয়ার বোর্ড চালায়। না না, আমরা বলছি যে এই সিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলার মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, পায়ের তলার মাটি, মাথার উপরের ছাদ কাটতে এলে লড়াই করা কাকে বলে সেটা দেখিয়েছেন 2021-এ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে বুঝিয়ে দিয়েছিল। বিজেপি বলছে এটা অধিকার কাড়ার লড়াই নয়, তো অধিকার দেওয়ার জন্য, এটা অধিকারের কাড়ার জন্য নয়, অধিকার বিজেপির বিরুদ্ধে। স্বাধীন নিরঞ্জন তিনি বলেছেন বাংলার মানুষের অধিকার কেউ কেড়ে খাবে, এটা আমরা খেতে দেব না। ব্যানার্জিকে হারানোর জন্য বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন, তার জন্য আপনার পার্টিটা আজকে শোনা যাচ্ছে না, ডিপ ফ্রিজে চলে গেছে, পার্টিটা ডিপ ফ্রিজে চলে গেছে। বারবার বলতে হয় একই কথা, একসঙ্গে কথা বললে কিচ্ছু। দুই জোট সঙ্গী যদি এইভাবে পরপর একে অপরকে আক্রমণ করে তাহলে বিজেপি জোট সঙ্গী শোনা যাবে না। এরা বিজেপির জোট সঙ্গী, এরকম জোট সঙ্গী তৃণমূলের প্রয়োজন নেই। যা বাবা, এই কি এটা হেডলাইন হলো? বেঙ্গালুরু, পাটনা, মুম্বাই, বিজেপির হাতে চোরাই মাল কে বলতে দাও প্লিজ। একটা কথা স্পষ্ট করে, ভাই এক সেকেন্ড পার্থ দা, আপনারা সবাই বলেছেন তো সিএ কেড়ে নেওয়ার আইন নয়, সিএ দেওয়ার আইন। আর সিএ হবে। কংগ্রেস আগে প্রশ্ন করতো মন্দির ওহি বানাएंगे, তারিখ নেই বাতাएंगे, তারিখ আমরা বলে দিয়েছি 22শে জানুয়ারি। ঠিক সেরকমই আমরা 50-এর দশকে, এক সেকেন্ড পার্থ দা, আপনার সময় আমি বলিনি, অনেক সময় অনেক বলেছেন। 50-এর দশক থেকে নেহেরু, মহাত্মা গান্ধী থেকে শুরু করে সর্দার প্যাটেল সবাই বলেছেন নাগরিকত্ব দেওয়ার কথা, সিএ এর কথা। এবং যারা শরণার্থী দেশ ভাগের পরে যারা নিজেদের সেই দেশে সংখ্যালঘু হয়ে গেছিলেন, নিজেদের প্রাণ বাঁচাতে, ধর্ম বাঁচাতে যারা এই দেশে আশ্রয় নিয়েছেন, তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়ার কথা। আমরা সেটা করছি। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হতে পারে সিএ। লোকসভা ভোট ঘোষণার আগেই ধারা তৈরি হয়ে যাবে, স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক এমনটাই জানিয়েছেন। পিটিআই সূত্রে এমনটাই খবর। কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। সিএ আমি আগেও বলেছি, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সিএ চালু হবে। পৃথিবীতে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে, আমাদের জন্য বাংলাদেশটা আমাদের ধর্তব্যের মধ্যে আসে। বাংলাদেশ থেকে ধর্মের জন্য অত্যাচারিত হয়ে 2014 সালের আগে যত হিন্দু ভারতবর্ষে এসেছেন তাদের সকলকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। এর উপরন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যে জাতির মানুষ না হোক না কেন, সে ভারতবর্ষে আসতে পারে, ভারতবর্ষে থাকতে পারে। 2021-এর বিধানসভা ভোটের প্রচারে গিয়ে আসামে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মুখে শোনা গিয়েছিল যে আমি আগেও বলেছি সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংসদে পাশ হয়েছে, এটা কার্যকর হওয়া উচিত এবং কার্যকর হবে। তারপর অসমে কিন্তু ক্ষমতায় আসে বিজেপি। বাংলায় সুদীপ কি হবে? না, প্রথমেই আমি বলি যে 2024-এর নির্বাচনের পরে এই শাসকের আইন স্তব্ধ হয়ে আইনের শাসন যদি চালু হয়, যিনি বর্তমানে গৃহমন্ত্রী আছেন তিনি গৃহবন্দী হবেন। তার জন্য ভারতবর্ষের মানুষ প্রস্তুতি নিচ্ছে। এইসব দিক থেকে চোখ ঘোরানোর জন্য এখন এইসব কথা বলে নির্বাচনের আগে এতদিন ধরে বনগাঁয়ে মতুয়াদের নিয়ে নির্বাচনী গিমিক বলছে সুদীপ। গিমিক তো ওরা তৈরি করেছে সবকিছু বিষয়ে। গত 11 বছর ধরে মানুষকে ভুলভাল দেখিয়েছে। আমরা কোথায় কলকাতাকে লন্ডন করব, কোথায় একে করব করে আমরা কি করেছি, মেক্সিকো তৈরি করে দিয়েছি। মানে আমরা এখানে দুর্নীতি স্বর্গরাজ্য তৈরি করে দিয়েছি পশ্চিমবঙ্গকে। এই গিমিক টিমিক কিছু না। আমরা আবার বলছি, পাপিয়া জোর গলায় বলছি, যদি বুঝতে অসুবিধা হয়, সিএ লাগু হবে, ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ। সিএ এর মাধ্যমে
এখানে নাগরিকত্ব দেওয়া 2019 12 ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সিএ আইন হয়, কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় কতটা অসন্তোষ তৈরি হয়েছিল, কি অশান্তি হয়েছিল সেটাও আমরা দেখেছি। কেয়া অসন্তোষ তৈরি করা হয়েছে মানুষকে ভুল বুঝিয়ে, দেখো সিটিজেনশিপ ভুল বুঝিয়ে অসন্তোষ তৈরি করা হয়েছে পাপিয়া, এবং সেটাই করে গেছে টুকরে টুকরে গ্যাংয়ের প্রতিনিধিরা যারা অনবরত সিএ কে নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডেড হয়েছে 11ই ডিসেম্বর 2019। তারপরে তোমার 2021 হলো, সেই সময় কিন্তু সিএ লাগু হবে হয়েছিল। কিন্তু আমি কিন্তু কোনো চান্স দেখতে পাচ্ছি না যে 2024 ইলেকশন, লোকসভা ইলেকশনের আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা বলছো এটা কিন্তু লাগুটা হবে না, কারণ কিছু আইনগত কিছু বাধা রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিফোর ইলেকশন এটা কিন্তু খুব রিমোট চান্স, হওয়ার কোনো চান্স আছে বলে নেই, তার একটা প্রস্তুতি লাগে, প্রিপারেশন লাগে, সেগুলো কিন্তু কোনো কিছু হচ্ছে না। এটা একটু মানুষকে একটা ভুল বোঝানোর চেষ্টা। তেমন বাধাই কি কিছু ন্যায় সংহিতায় ছিল বিরোধীরা? কেয়া, তেমন বাধাই কি কিছু ন্যায় সংহিতায় ছিল? না হলে পিছু উঠতে হলো কেন সরকারকে? কোথায় কোথায় বাধা? ন্যায় সংহিতা কোনো কোথাও বাধা নেই না, বিরোধীরা বলছে কোন বিষয়ে গেল আপনারা কি কোনো বাধা নেই। আরে রুলটা না 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 ভাই এক সেকেন্ড, আরে কোভিড এসেছে, কোভিড এসেছে, আমি বলছি কোভিডের সময় লকডাউন, সেখানে মানুষকে বাঁচাবে নাকি সিএ লাগু করবে? আর আমরা বারে বারে বলছি এই মানুষকে ভুল বুঝিয়ে বাম, কংগ্রেস, তৃণমূল টুকরে টুকরে নাগরিকদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, বাংলাদেশীদের বলে দিচ্ছ ওপেনলি বলা হচ্ছে যে আশেপাশের দেশগুলোতে যারা ধর্মীয় সংখ্যালঘু যারা অত্যাচারিত হয়েছেন আমাদের দেশে আসছেন বা এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। খুব ভালো কথা। আমি জানতে চাই যে মায়ানমার থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু অত্যাচারিত হয়ে আমাদের দেশে এলো তাদের কি হবে? 1। 2 নম্বর হচ্ছে 2 নম্বর কথা হচ্ছে যে কারো টাইটেল দেখে দেশের মানুষ অধিকার পাবে কি পাবে না যদি ঠিক হয়, আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ নাদির শাহ টাইটেল আছে তার সাথে মিলে যাচ্ছে। এখন কি হবে আমি জানি না, টাইটেল দেখে আমাদের দেশের নাগরিকত্ব হবে কিনা বিজেপিকে ঠিক করতে হবে। আগে এই সিএ ইস্যু নিয়ে কোন দল কিভাবে তার ডিভিডেন্ড পায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে, একটু পরেই দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন।